শারীরিক অবস্থার উন্নতি, হাঁটতে পারছেন কারো সাহায্য ছাড়াই, জনগণের পাশে থাকতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ। পূর্বাচলে প্লট জালিয়াতি, শেখ হাসিনার বিরুদ্ধে দুদকের মামলা, আসামি রেহানা, পুতুল, জয়, ববি সহ 16 জন, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। সরকারি দফতরের লাল ফিতায় বন্দি পোশাক শ্রমিকের রেশন, দাবি উদ্যোক্তাদের, মালিকপক্ষ সঠিক তালিকা না দেয়ায় বাধাগ্রস্ত হচ্ছে কাজ, বলছে টিসিবি। ভোরের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতির দিকে নিজেই কিছুটা হাঁটাহাঁটি করছেন। লন্ডনে চিকিৎসাধীন থেকেও দেশবাসীর খবর নেয়ার পাশাপাশি জনগণের পাশে থাকতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনাও দিচ্ছেন। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। লন্ডনে দ্য ক্লিনিকে চিকিৎসাধীন মাকে দেখতে রোববারও আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভিতরে প্রবেশের আগে সবার জন্য দোয়া চেয়েছেন তারেক রহমান। সবাই সবার জন্য দোয়া করতে হবে। ছুটির দিনেও হাসপাতালের সামনে ভিড় করেন যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীরা। অপেক্ষা করেন দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার। চিকিৎসাধীন বেগম জিয়া সবসময় দেশের খোঁজ খবর রাখছেন, একই সঙ্গে জনগণের পাশে থাকতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনাও দিচ্ছেন। স্টেবল অবস্থায় আছেন এবং ইমপ্রুভ হচ্ছেন। আজকে নিজে হাঁটাহাঁটি করছেন এবং আপনারা জানেন ফ্যামিলির সাথে থাকলে স্বাভাবিকভাবে একটা সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়। উনি সবসময় দেশের খোঁজখবর নিচ্ছেন এবং জনগণের সমস্যাগুলি সমাধান করার জন্য আমাদেরকে তাগিদ দিচ্ছেন। উনি এসেছিলেন, উনি ওনাকে দেখেছেন, ফিজিওথেরাপি যেটা দেওয়া হয় সেটা ওনারা দিয়েছেন এবং পরবর্তীতে উনি ফিজিওথেরাপি নেওয়ার পর মোটামুটি উনি ভালো আছেন। সময় দেশের খবর রাখছেন, একই সাথে জনগণের সমস্যা সমাধানের জন্য তাগিদ দিয়ে নির্দেশনা দিচ্ছেন বলে জানালেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী। এদিকে মাকে হাসপাতালে দেখতে যাওয়ার সময় সবার জন্য দোয়া চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। হত্যা মামলার পর এবার দুদকের জালে শেখ হাসিনা। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে প্লট জালিয়াতির অভিযোগে মামলাটি করেছে সংস্থাটি। আসামি করা হয়েছে শেখ রেহানা, পুতুল, জয়, ববি ও সাবেক রাজুক চেয়ারম্যান সহ 16 জনকে। ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পূর্বাচল নতুন শহরে প্রকল্পে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। এমন অভিযোগে গেল 26শে ডিসেম্বর শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকীর বিরুদ্ধে অনুসন্ধানের নামে দুদক। অনুসন্ধানের 10 কার্যদিবসের মাথায় মামলা করল সংস্থাটি। বিধি অনুযায়ী রাজধানীতে কারোর নামে বাড়ি বা প্লট থাকলে তার রাজুকের প্লট পাওয়ার কথা নয়, কিন্তু পুতুলের নামে ধানমন্ডি ও গুলশানে প্লট থাকার পরও নিয়মে তোয়াক্কা না করেই পূর্বাচলে 10 কাঠার প্লট বরাদ্দ দেয় রাজুক। ক্ষমতার অপব্যবহার করে আইনসম্মত পারিশ্রমিক না হওয়া সত্ত্বেও, আইন মতে বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও পরস্পর যোগসাজশে পূর্বাচল আবাসন প্রকল্পের 27 নং সেক্টরের 203 নং রাস্তার প্লট নং 1017 অভিযোগ সংশ্লিষ্ট জনাব সাইমা ওয়াজেদের নামে বরাদ্দ প্রদান। মামলার এজাহারে বলা হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী প্রভাব খাটিয়ে তার মেয়ের নামে অবৈধভাবে এই প্লট বরাদ্দ নেন। মামলায় আরও আসামি করা হয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদুল্লাহ খন্দকার, সাবেক রাজুক চেয়ারম্যান আনিসুর রহমান মিয়া সহ 14 জনকে। তার মাতা জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সরকারের সর্বোচ্চ পদাধিকারী ও পাবলিক সার্ভেন্ট হিসেবে বহাল থাকাকালে তার উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে প্লটের বাস্তব দখল সহ রেজিস্ট্রেশন মূলে প্লট গ্রহণ করার অপরাধে আজ একটি মামলা রুজু করা হয়েছে। শেখ হাসিনা পরিবারের নামে পূর্বাচলে আরও 50 কাঠার প্লট বরাদ্দে অনিয়মের ঘটনায় দুদক আরও 5টি মামলা করবে বলে জানা গেছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। একের পর এক দুর্নীতির অভিযোগ ওঠায় যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
একই সঙ্গে যুক্তরাজ্যে টিউলিপের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। সানডে টাইমসকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন প্রধান উপদেষ্টা। এদিকে টিউলিপকে বরখাস্ত করার আহ্বান জানিয়েছেন ব্রিটেনের বিরোধী দলের প্রধান কেমি ব্যাডনচ। ব্রিটিশ গণমাধ্যমে একের পর এক শিরোনাম হচ্ছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। দুর্নীতি, সম্পদের তথ্য গোপন ও অর্থ আত্মসাতের মতো গুরুতর অভিযোগ ওঠায় চাপের মুখে রয়েছেন যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী। এবার টিউলিপকে নিয়ে মুখ খুললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ব্রিটিশ সংবাদ মাধ্যম সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, লন্ডনে তার সম্পত্তির বিষয়ে তদন্ত হওয়া উচিত। একই সঙ্গে শেখ হাসিনা সরকারের লুটপাট থেকে সুবিধা নেওয়ার অভিযোগ প্রমাণিত হলে তাকে বিচারের জন্য দেশে ফেরত পাঠানো উচিত বলেও মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এদিকে দুর্নীতির অভিযোগ ওঠায় টিউলিপকে বরখাস্তের দাবি জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনচ। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিককে বরখাস্তের এ আহ্বান জানান তিনি। এর আগে টিউলিপের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্ট আবাসন ব্যবসায়ীর কাছ থেকে লন্ডনে বিলাসবহুল ফ্ল্যাট উপহার নেওয়ার অভিযোগ ওঠে। এছাড়া বাংলাদেশের 9টি মেগা প্রকল্পে ৮০,০০০ কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে টিউলিপ, শেখ হাসিনা, শেখ রেহানা ও সজীব অজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক। যদিও সব অভিযোগ অস্বীকার করে আসছেন টিউলিপ সিদ্দিক। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। অগণতান্ত্রিক সরকারের অধীনে দেশ বেশি দিন চলতে পারে না উল্লেখ করে এবছরই নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ শেষে একথা জানান আমির খসরু। লিয়াজো কমিটির বৈঠক শেষে ভারতের সঙ্গে সীমান্ত উত্তেজনা প্রসঙ্গে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে বিরোধ চায় না বিএনপি। রোববার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে রাষ্ট্রদূত মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ হয়। এরপর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ঘণ্টাব্যাপী বৈঠকে সংস্কার, নির্বাচনের রোডম্যাপ ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনে গুরুত্ব দিয়েছে বিএনপি। প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন দিয়ে বাকি সংস্কার নির্বাচিত সরকারের অধীনে সংসদে আলোচনার মাধ্যমে করার কথা জানান খসরু। অগণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দেশ বেশি দিন চলতে পারে না, সুতরাং একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যত তাড়াতাড়ি ফিরে যাওয়া সম্ভব সেদিকে আমরা জোর দিয়েছি। আর সংস্কারের ব্যাপারে যেটা কথা হয়েছে সেটা হচ্ছে যেই বিষয়ে, যে কয়টি বিষয়ে আমরা ঐক্যমতে যেতে পারবো সেগুলো ইমিডিয়েটলি করা যেতে পারে, সেগুলোর জন্য সময় নেওয়ার কোনো কারণ নাই। আর যেগুলোতে ঐক্যমত হবে না, জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী সংসদে সেগুলো পেশ করা হবে। সন্ধ্যায় লেবার পার্টির সঙ্গে বৈঠকে বসে বিএনপির লিয়াজো কমিটি। বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বিরূপ সম্পর্ক চায় না বিএনপি। সীমান্ত বিরোধ নিষ্পত্তিতে দ্বিপক্ষীয় আলোচনা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। কখনো চাই না আর কি যে আমাদের নিকট প্রতিবেশীদের সঙ্গে আমাদের সম্পর্কের অবনতি হোক। সীমান্তে যে কোনো গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়ার আগে দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে আলোচনা হওয়া দরকার। হঠাৎ করে ভ্যাট বাড়ানো প্রসঙ্গে জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান নজরুল ইসলাম। জনগণের দুর্ভোগ যত কমে তার চেষ্টা করবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এই ব্যাপারে জাতীয় নির্বাচন আয়োজনেই মনোযোগ নির্বাচন কমিশনের। জাতীয় ও স্থানীয় সরকারের ভোট একসঙ্গে করা বাস্তবসম্মত নয়, এমনকি একই দিনে সব স্থানীয় সরকার নির্বাচন করাও সম্ভব নয়। জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করে এমন কোনো সিদ্ধান্ত নেওয়াও সরকারের যুক্তিযুক্ত হবে না। দুপুরে কমিশন সভায় উঠে আসে সানাউল্লাহ বলেন, জাতীয় নির্বাচন আয়োজনই মূল লক্ষ্য ইসির। জাতীয় ও স্থানীয় সরকারের ভোট একসঙ্গে করা বাস্তবসম্মত নয় বলেও মনে করছে কমিশন। এটা আসলে বাস্তবসম্মত প্রস্তাব নয়, এটা সম্ভব নয়। সকল নির্বাচন একসাথে করাও সম্ভব নয়, আবার সকল স্থানীয় সরকার নির্বাচন একসাথে করা সম্ভব নয়। সামগ্রিক ফোকাস হচ্ছে
জাতীয় নির্বাচন। কমিশন জাতীয় নির্বাচনের দিকে করছে এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি থাকলে অপরাপর সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যায়। জাতীয় নির্বাচন করতে হলে তার আগে কিন্তু আমাদেরকে একটা রিঅ্যাকশন টাইম দিতে হবে। তখন এমন কোনো ইভেন্ট আসা ঠিক হবে না যেটা জাতীয় নির্বাচনকে আপনার ব্যাহত করে। কমিশনার আরও বলেন, এনআইডি অনুবিভাগ স্বরাষ্ট্রে সরিয়ে নেওয়া কমিশনের সাংবিধানিক দায়িত্বের সঙ্গে সাংঘর্ষিক। সংবিধান আমাদেরকে বলে দিয়েছে যে নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রস্তুত, নির্দেশ এবং নিয়ন্ত্রণের দায়িত্ব নির্বাচন কমিশনের। 2007 সাল থেকে নির্বাচন কমিশন নিজে এটা ডেভেলপ করেছে। এই ডাটাবেস থেকে দুটো জিনিস এখন প্রডিউস হয়, একটা হচ্ছে ভোটার তালিকা আর একটা হচ্ছে এনআইডি। এবং শুধু এই ডাটাবেজের উপর ভিত্তি করে শুধুমাত্র প্রিন্ট করার জন্য এনআইডিটা আরেকখানে যাওয়াটার আমরা যৌক্তিক মনে করি না। ভোটার তালিকা হালনাগাদের ক্ষেত্রে বিশেষ এলাকায় ফর্ম সহজীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানানো হয়। পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমানের বাস্তবতা হচ্ছে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। যারা বাংলাদেশের মানুষকে দেশে ও দেশের বাইরে থেকে বিভিন্নভাবে শোষণ করে তাদের সবার বিরুদ্ধে প্রতিরোধ করার আহ্বান জানালেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। রোববার বিকেলে মৌলভীবাজারের কমলগঞ্জে চা শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ভারতের সঙ্গে শেখ হাসিনা বৈষম্যমূলক অনেক চুক্তি করেছিল বলেও মন্তব্য করেন সার্জিস আলম। কুরমা চা বাগান মাঠে এই সমাবেশের আয়োজন করে জেলা জাতীয় নাগরিক কমিটি। এতে আরও বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় সংগঠক প্রীতম দাস, যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার সহ চা শ্রমিক নেতারা। যারা বাংলাদেশের মানুষকে দেশে এবং দেশের বাইরে থেকে বিভিন্নভাবে শোষণ করতে করতে এই শোষণ তাদের রক্তে জমে গিয়েছে। যে চাগুলো আগরতলা থেকে শুরু করে বিভিন্ন দূরবর্তী জায়গায় যায়, সেই জায়গাগুলোতে বিক্রি হয়, সেই জায়গাগুলোতে নিলাম কেন্দ্র আছে, সেই জায়গাগুলো এত খরচ করে তারা না পাঠিয়ে তারা অল্প রাস্তা পার করে পাচার করে বাংলাদেশে পাঠাতে চায়। এই চা বাগানগুলো যদি না থাকে, হঠাৎ করে এগুলোর উপর নির্ভরশীল লক্ষ মানুষের কিন্তু কর্মসংস্থান সম্ভব না। তখন কিন্তু একটা বিশৃঙ্খলা তৈরি হয়। স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার প্রশ্নে অন্তর্বর্তী সরকার সরব অবস্থানে রয়েছে। রোববার সকালে হোটেল ওয়েস্টিনে ডেভেলপমেন্ট মিডিয়া ফোরামের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ক্ষমতাসীনদের প্রশ্ন করার মতো স্বাধীনতা গণমাধ্যমের থাকা উচিত। তিনি বলেন, গত 5 মাসে সরকার গণমাধ্যমের স্বাধীনতা খর্বের জন্য কোনো ধরনের দমনমূলক নীতি প্রয়োগ করেনি। Since we are in a democratic transition, this is the right time to ask questions. And now you can say, do we have the right kind of atmosphere to ask questions? Do you have the media freedom for the last 5 months? This is the best time to ask questions. This is the best time to hold powerful people to account. We haven't used any repressive law to muzzle any press. For democracy to be institutionalized, first thing we need to have is media freedom, and we are trying to ensure that kind of perfect media atmosphere where anyone can pursue any stories without fear. পার হলেও সরকারের কাছ থেকে রেশন সুবিধা পাচ্ছেন না তৈরি পোশাক শ্রমিকরা। কারণ হিসেবে লাল ফিতার দৌরাত্ম্যকে দায়ী করছেন শিল্প মালিকরা। যদিও নিজেরা প্রস্তুত দাবি করে টিসিবি জানাচ্ছে, মালিক পক্ষ থেকে সঠিক তথ্য না পাওয়ায় পণ্য দিতে পারছেন না তারা। এদিকে শুধু পোশাক খাতে নয়, বাজার বাস্তবতায় যেন সব শ্রমিক সমান সুবিধা পায়, সরকারকে সে উদ্যোগ নেওয়ার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। কামরুল হাসান সবুজের রিপোর্ট। ভালো স্যালারি পাইতেছি, চিকিৎসা ভাতা পাইতেছি। টিসিবি পণ্যটা দেওয়ার কথা ছিল, সেই টিসিবি পণ্যটা আমরা এখন পাচ্ছি না। সরকার যেন আমাদের গার্মেন্টস কর্মীদের জন্য একটা রেশন কার্ডের ব্যবস্থা করে। ওটা যদি চালু করে তাহলে আমরা খুবই উপকৃত হব। আমরা চাই আমাদের কাজের পরিবেশটা যেন শান্তশিষ্ট থাকে। অথচ 2023 সালের নভেম্বরে তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম বেতন যখন 12,500 টাকা করা হয়, তখনই আশ্বাস দেওয়া হয়েছিল রেশন সুবিধাও পাবেন তারা। এরপর নানা উদ্যোগ ভেস্তে যাওয়ার পর গত অক্টোবরে পোশাক শ্রমিকদের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু করে বাণিজ্য ও শ্রম মন্ত্রণালয়, তবে তা চালু রাখেনি সরকার। এরই মধ্যে উচ্চমূল্যের বাজারে শ্রমিকদের সুবিধা দিতে গত নভেম্বরে তাদের বেতন বৃদ্ধির হার 5% থেকে বাড়িয়ে করা হয় 9%, যা মেনেও নিয়েছেন উদ্যোক্তারা। তবে প্রশ্ন তুলেছেন, কেন রেশন পাচ্ছেন না পোশাক শ্রমিকরা? 18 দফার যে একটা চুক্তি হয়েছে,
সেখানে একটা বড় একটা দাবি শ্রমিকদের ছিল রেশনিং চালু করা, এবং সরকার কিন্তু সেখানে রেশনিং চালুর একটা দফা আছে। আমাদেরকে চাপ দিয়ে সরকার কিন্তু ঠিকই বেতনটা বাড়িয়ে নিল। আমার 30 লক্ষ শ্রমিকের জন্য যে রেশন চালুর কথা সেটা আজ পর্যন্ত চালু হচ্ছে না কেন? কেন এটাকে লাল ফিতা দৌড়াতে এমন কঠিন করে তারা শর্তগুলো দিচ্ছে যে একটার পর একটা কারণে আমি এটা চালু করতে পারতেছি না, আবার আমাদের বিভিন্ন দিকে ডাইভার্ট করতে হচ্ছে। সহজভাবে কেন তারা আমার শ্রমিককে কেন তারা রেশনটা দিচ্ছে না? উদ্যোক্তারা লাল ফিতার দৌরাত্ম্যকে দায়ী করলেও সরকারি বিপণন সংস্থা টিসিবি বলছে সুবিধাভোগীদের সঠিক তালিকা না পাওয়ায় পোশাক শ্রমিকদের রেশন দিতে পারছেন না তারা। টিসিবি বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বিজিএমইকে চিঠি লিখেছে, তাদের কোন গার্মেন্টসে কতজন ওয়ার্কারের জন্য পণ্য দিতে চায় সেই লিস্টটা আমাদের কাছে প্রেরণের জন্য। আমরা এখন পর্যন্ত লিস্টটা পাইনি, তবে টিসিবি প্রস্তুত আছে। বাজার বাস্তবতায় যেন সব খাতের শ্রমিক সরকারের নেয়া খাদ্যভিত্তিক কর্মসূচির সমান সুযোগ পান, সেই তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। সরকারকে এমনভাবে চিন্তা করতে হবে যে সুবিধাটা আমরা সব শ্রমিককে যেন দিতে পারি, কোন একটা পার্টিকুলার সেক্টরের কথা চিন্তা না করাই ভালো। গেল আগস্ট সেপ্টেম্বরের শ্রমিক অসন্তোষ থামাতে যে 18 দফা স্বাক্ষর করেছে শ্রমিক মালিক ও সরকার পক্ষ, সেখানেও অগ্রাধিকার পেয়েছে শ্রমিকদের রেশন দেওয়ার বিষয়। 18 দফা দাবির বিষয়ে আমরা একমত পোষণ করেছি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সংকটে ভোগান্তি পিছু ছাড়ছে না রাজধানীবাসীর। কোথাও গ্যাসের চাপ খুবই কম, আবার কোথাও নির্দিষ্ট সময়ের জন্য একেবারেই সরবরাহ বন্ধ। বিশেষজ্ঞরা বলছেন শীতকালে গ্যাসের চাপ তুলনামূলক কম থাকে। পেট্রোবাংলার প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার দুপুর পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে। চুলার নিভু নিভু আগুনে ভর্তা তৈরির জন্য বেগুন পোড়াচ্ছেন মগবাজারের এক গৃহিণী। ভাত তরকারি রান্নার জন্য গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় শুধু বেগুন ভর্তাকেই বেছে নিয়েছেন দুপুরের খাবার হিসেবে। গ্যাস সংকটের এই চিত্র আশপাশের মিরবাগ, রামপুরা, কাঁঠালবাগান সহ বিভিন্ন এলাকার বাসাবাড়ির মানুষের। কোথাও কোথাও স্বল্প গ্যাস থাকলেও ভাত রান্না করতেই সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা। রান্না বাড়া করা খাওয়া খুবই অবস্থা, মনে করেন যে আমাদের নাজেহাল, গ্যাস থাকি না বলতে। একজনের রান্না একজনের রান্তারি না, তাই কাজে এলাকা ছিল হেরেন দেখানো লাগে। সারাদিনেও গ্যাস থাকে না, রাত 12টা বাজে আয় 2 ঘন্টা লাগে রান্ধনে। জ্বালানি বিশেষজ্ঞরা জানান, দেশে পর্যাপ্ত গ্যাস উৎপাদন না থাকার পাশাপাশি শীতকালীন গ্যাস তরল হয়ে যাওয়ায় গ্যাসের চাপ কমে যায়। গ্যাস সংকট নিরসনে নতুন নতুন ক্ষেত্র অনুসন্ধানের প্রতি গুরুত্ব দিলেন এই জ্বালানি বিশেষজ্ঞ। কনডেন্সেট একটা জিনিস যেটা নাকি আপনার গ্যাসের সাথে গ্যাসীয় অবস্থায় থাকে, কিন্তু ওটা টেম্পারেচারের ভ্যারিয়েশনের কারণে আবার লিকুইড হয়ে যেতে পারে। তো সেই কারণে ওই শীতকালে কনডেন্সেট জমে যায়, তো এই কারণে গ্যাসের যে আপনার ফ্লোটা এটা বাধাগ্রস্ত হয়। বাংলাদেশে তো যথেষ্ট পরিমাণ গ্যাস প্রবণ, এখানে অনুসন্ধান কাজ অনেক যদি চালানো হয় তাহলে গ্যাসের স্বল্পতা হওয়ার কথা না। বৃহস্পতিবার বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলার পক্ষ থেকে জানানো হয়, মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার দুপুর 12টা থেকে 72 ঘন্টা পর্যন্ত কোনো কোনো এলাকায় গ্যাসের চাপ কম থাকবে। সাদিকুর রহমান, সময় সংবাদ। শিল্প কারখানার বর্জ্য ও মেয়াদোত্তীর্ণ যানবাহন ঢাকায় বায়ু দূষণের মূল কারণ। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে এ তথ্য উঠে এসেছে। পরিবেশ উপদেষ্টা জানান, বায়ু দূষণ ঠেকাতে উৎস চিহ্নিত করে ব্যবস্থা নিচ্ছে সরকার। দিল্লি না ঢাকা, এই প্রশ্নটি পরিবেশ সচেতন কাউকে করা হলে নিশ্চিতভাবে উত্তর হবে কোনোটিই নয়। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠানের তথ্য মতে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় দ্বিতীয়তে ঢাকা, তৃতীয়তে দিল্লি। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কিন দূতাবাস আয়োজিত আলোচনা সভায় ঢাকার বায়ু দূষণের চিত্র তুলে ধরেন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের পরিবেশ বিষয়ক বিশেষ দূত ডক্টর জেমস জে শাওয়ার। বলেন, নির্মাণ কাজ, শিল্প কারখানার বর্জ্য ও মেয়াদোত্তীর্ণ যানবাহনই মূলত দূষণের উৎস। একই সাথে বায়ু দূষণ রোধে ব্যক্তি পর্যায়ে সচেতনতা বাড়ানোর তাগিদ দেন এই পরিবেশ বিশেষজ্ঞ। Behavioral part that people can make a big difference in waste burning and things of that nature, and I think some of that is a community-based approach. So I think it's the engagement with the government, the people around you, the community. I think is really a thing where if people are willing to play a role, that's really important. একই সেমিনারে বন ও পরিবেশ উপদেষ্টা জানান, বায়ু দূষণের মূল উৎস চিহ্নিত করে তা নিরসনের কাজ করছে সরকার। We have come to an understanding. We sat with all the relevant agencies. This is the first time in the history of Bangladesh that the cabinet discussed air pollution, which means that we have attached due importance to the problem. একই দিনে প্রেস ক্লাবে আরেকটি সেমিনারে অংশ নিয়ে উপদেষ্টা বলেন, বায়ু দূষণ রোধে ছাদ বাগান বড় ভূমিকা রাখতে পারে। নিরাপদ খাদ্য, নির্মল বাতাসের জন্য
প্রকৃতির সাথে বাচ্চা কাচ্চা পরিচয় করিয়ে দেওয়ার জন্য ছাদ বাগানের প্রসার করা ছাড়া উপায় নেই। সম্মিলিত প্রচেষ্টা ছাড়া বায়ু দূষণ রোধ সম্ভব নয় বলেও মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। প্রেমীদের বরণ করে নিতে একটু একটু করে এগিয়ে চলছে অমর একুশে বইমেলা 2025-এর প্রস্তুতি। বিগত এক দশকের মতো এবারও মেলার আয়োজন বাংলা একাডেমি প্রাঙ্গণে আর সোহরাওয়ার্দী উদ্যান হলেও পরিবর্তন এসেছে সার্বিক বিন্যাসে। এরই মধ্যে শুরু হয়েছে স্টল তৈরির প্রাথমিক কাজ। তবে প্যাভিলিয়ন না পাওয়া আর স্টল পরিধি ছোট হওয়া নিয়ে কিছু প্রকাশকের মাঝে অসন্তুষ্টি থাকলেও কর্তৃপক্ষের প্রত্যাশা সবার অংশগ্রহণে নতুন বাংলাদেশের চেতনা প্রতিফলিত হবে এবারের বইমেলায়। পাতাঝরা শীতের শেষ লগ্নে হাতছানি দিচ্ছে স্মৃতির ফাল্গুন। আর মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষা, তারপর এই বিস্তীর্ণ প্রাঙ্গণে শুরু হবে কালো অক্ষরে স্বপ্নবোনা লেখক পাঠকের সংসার। প্রাথমিকভাবে চলছে মাটি খোঁড়াখুড়ি আর মাপঝোঁকের কাজ। সারি সারি বাঁশের গাঁথুনিতে একটু একটু করে স্পষ্ট হয়ে উঠছে বইমেলার কাঠামো। এরপরই হাতুড়ি পেরেকের ছন্দে শুরু হবে স্টল নির্মাণের কাজ। যাদের হাতের স্পর্শে একটু একটু করে গড়ে উঠছে বইমেলা, মজুরির বিনিময়ে কাজ করলেও তাদেরও স্পর্শ করেছে প্রাণের মেলার আবেদন। বিভিন্ন জায়গায় কাজ করি, সে জায়গা থেকে এখানে মেলার কাজ করতেছি, খুব ভালো লাগে, আনন্দ পাচ্ছি। এখন আমাদের এই যে বাদাবাদির কাজ চলতেছে, বাঁশ গাড়ার কাজ চলতেছে। 4 ভাগের 1 ভাগ হয়েছে মনে, আরো তো পুরো মাঠ বাকি আছে। পুরনো ছক ভেঙে এবার বইমেলা হবে নতুন আঙ্গিকে। জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে গড়ে উঠবে লেখক, পাঠক আর প্রকাশকের মেলবন্ধন। স্টল পরিধি আর প্যাভিলন নিয়ে প্রকাশকদের মাঝে অসন্তুষ্টি থাকলেও মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব বলছেন, অভ্যুত্থানের চেতনা মাথায় রেখে সকল সিদ্ধান্ত নিয়েছেন মেলা কমিটি। বইমেলা করার জন্য একটা কমিটি আছে এবং সেখানে 33 জন সদস্য, সবাই মিলে কিন্তু এই সিদ্ধান্তটি গ্রহণ করেছে। একটা নতুন পরিস্থিতিতে মানুষের চোখে মুখে যখন একটা নতুন বাংলাদেশের স্বপ্ন, তখন আমরা একটা ভালো বইমেলা করতে চাই, উৎকৃষ্ট বইমেলা করতে চাই, যে বইমেলাটা নতুন স্বপ্ন দেখাবে। এবং এই কারণে এবার বইমেলার প্রতিপাদ্য করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ। তবে সবার প্রত্যাশা, সব বিতর্ক পাশ কাটিয়ে বইমেলা হয়ে উঠবে পাঠকের প্রাণের স্পন্দন। ভাষার সংগ্রাম থেকে শুরু করে স্বাধীনতার সংগ্রাম বুকে ধারণ করে একটু একটু করে প্রস্তুত হচ্ছে বাঙালি চেতনার ধারক বইমেলা প্রাঙ্গণ। তবে যাদেরকে ঘিরে এত আয়োজন, এবার সেই পাঠকের প্রস্তুতির পালা। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা। খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর চালুর বিষয়ে সরকার কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন। বলেন, কমিটির প্রতিবেদন অনুযায়ী আমদানি কার্যক্রম ও যাত্রী পারাপারের বিষয়ে সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে। রোববার রামগড় স্থলবন্দর পরিদর্শনে এসে উপদেষ্টা এসব কথা বলেন। পোর্ট থেকে যে সমস্ত কন্টেনার যাবে সেগুলো রেলওয়েতে লোড হবে এবং ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় হবে। এটা হচ্ছে ভারতের পক্ষ থেকে। আমাদের এখানে কি এক্সপোর্ট হবে হবে না, পাবলিক কত যাবে কি যাবে না, আমাদের রেভিনিউ কী হবে, কতখানি হবে, আমাদের লাভ কতখানি হবে, সেটা দেখার জন্য একটা কমিটি আমি ফিরে গিয়ে ইনশাল্লাহ একটা কমিটি করে দেবো। সেই কমিটি এসে এখানে দেখে তাদের মতামত যখন দেবে তখন। চট্টগ্রাম কাস্টম হাউসের কাছে 142 কোটি টাকা বকেয়া পাওনা নিয়ে চরম বেকায়দায় পড়েছে বন্দর কর্তৃপক্ষ। নিলামে বিক্রিত পণ্যের হিস্সা বাবদ পাওনা টাকা চেয়ে অন্তত 59টি চিঠি দেওয়া হয়েছে। এমনকি বকেয়া পাওনা আদায় না হওয়ায় সরকারি অডিট আপত্তিও উঠেছে বন্দরের বিরুদ্ধে। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা যে কোনো সাধারণ পণ্য 30 দিন এবং পচনশীল পণ্যের ক্ষেত্রে 7 দিনের মধ্যে ছাড় করার বিধান রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আমদানি পণ্য ছাড় না হলে নিলামে বিক্রির জন্য কাস্টমসের কাছে হস্তান্তর করে বন্দর কর্তৃপক্ষ। আর নিলামে বিক্রি হওয়া পণ্যে FCL কন্টেনারে 20% এবং LCL পণ্যে 15% হিস্সা পায় বন্দর। চট্টগ্রাম কাস্টম কমিশনারের কাছে বন্দরের পক্ষ থেকে দেওয়া 59 নম্বর চিঠিতে বিগত 2011 সালের নভেম্বর থেকে এই হিস্সা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে। বছরের পর বছর হিস্সার 142 কোটি 72 লাখ 39 হাজার টাকা বকেয়া পড়ে থাকায় সরকারি অডিট টিম বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে অডিট আপত্তি উত্থাপন করেছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। যে মালগুলা অকশন সেল আউট হয়
সেগুলোর একটা সেল প্রসিডের একটা অংশ আমরা পাই। সেটার হিসাব করতে করতে আমরা এখন 140 কোটি টাকার মতো আমরা পাওনা হই। মাঝে মাঝে কিছু পণ্য বোঝাই কন্টেনার, ইয়কশন এবং ফল, আদা, খেজুর, জুসের মতো বাকি পচনশীল পণ্যগুলো হাতুড়ি পিটিয়ে উন্মুক্ত নিলামে বিক্রি করে চট্টগ্রাম কাস্টম হাউস। অন্যান্য সংস্থাগুলোর সঙ্গে হিস্যা জটিলতা কাটিয়ে বন্দরের পাওনা পরিশোধের চেষ্টা চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টম হাউসের এই কর্মকর্তা। চিঠিটা পাঠিয়েছে, এটা হয়তো ওই শাখা থেকে, সংশ্লিষ্ট শাখা থেকে এটা ফাইলটা পুট আপ হয়ে এটা কার্যক্রম গ্রহণ করবে। এখনো 10,000-এর বেশি পণ্য বোঝাই কন্টেনার নিলামের অপেক্ষায় থাকলো মামলা সহ নানামুখী জটিলতায় চট্টগ্রাম কাস্টম হাউস নিলামে গতি আনতে পারছে না। চট্টগ্রাম কাস্টম হাউস থেকে বন্দর ভবনের দূরত্ব মাত্র 20 থেকে 30 গজ। গত 11 বছরে পাওনা হিস্যা চেয়ে চিঠি দেওয়া হয়েছে বন্দরের পক্ষ থেকে 58টি, কিন্তু সেই টাকা পাওয়া যায়নি, বরং টাকা বাড়তে বাড়তে এসে দাঁড়িয়েছে 142 কোটিতে। তারপরে বন্দর কর্তৃপক্ষ আশা করছে সব জটিলতা নিরসন করে কাস্টম হাউস তাদের ন্যায্য হিস্যা পরিশোধ করবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পদ্মা সেতু চালু হওয়ার পরও দক্ষিণাঞ্চলে গড়ে উঠছে না কাঙ্ক্ষিত শিল্প কারখানা। সম্ভাবনা থাকা সত্ত্বেও বাড়ছে না কর্মসংস্থানের সুযোগ। গ্যাস সংযোগ, রেল লাইন স্থাপনের দাবি দীর্ঘদিনের। একই সঙ্গে রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজন বলেও জানান বিনিয়োগকারীরা। অপূর্বর রিপোর্ট। দেশের দক্ষিণাঞ্চলে যোগাযোগের মাইল ফলক স্থাপন করেছে পদ্মা সেতু। বরিশাল বিভাগের অর্থনীতির গতিপথ পাল্টে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে এই সেতুর মাধ্যমে। তবে এই সম্ভাবনার কাঙ্ক্ষিত সুফল মিলছে না। নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়নি এ অঞ্চলে। বিসিকের প্লট সহ পদ্মা পার হয়ে ভাঙা থেকে বরিশাল পর্যন্ত অনাবাদি জমি পড়েই আছে, কিন্তু শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে না। বিনিয়োগকারীদের অভিযোগ, গ্যাস সংযোগ না থাকা, মহাসড়ক সংকুচিত সহ ব্যবসা বান্ধব না হওয়াতেই বরিশাল শিল্পে বঞ্চিত। গ্যাস ভিত্তিক বিদ্যুৎ প্ল্যান্ট দিয়ে যত কম কস্টিংয়ে এ ধরনের একটি ভারী ইন্ডাস্ট্রি চালানো সম্ভব, সেটা আমরা পিডিপি থেকে বিদ্যুৎ নিয়ে এটা পসিবল না কখনোই, যার জন্য আমাদের কস্টিং বাড়তেছে এবং কম্পিটিশন মার্কেটে এটা হ্যাম্পার হচ্ছে। এটি একটি অপার সম্ভাবনার জায়গা, ঠিক বলেছেন, কিন্তু এখানে আপনার যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। দ্বীপ জেলা ভোলায় মিলেছে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস। এখানে উৎপাদিত প্রায় 500 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে। তবে গত 2 দশকে হাতে গোনা নামে মাত্র কয়েকটি কারখানা দাঁড়ালেও কোনো বিস্তার নেই। ভোলা বরিশাল সেতু নির্মাণ না হওয়ায় পদ্মা সেতুর সুফল পাচ্ছেন না জেলাবাসী। ভোলা বরিশাল যদি সেতু হয় তাহলে পদ্মা সেতু 100% সুফল আনবে। সার কারখানা হইতে পারতো, কিন্তু আসলে ওই সরকারের দৃষ্টি ছিল না। সরকারের গাফিলতির কারণেই ভোলায় পর্যাপ্ত পরিমাণ গ্যাস থাকা সত্ত্বেও মিল ইন্ডাস্ট্রি গড়ে উঠতেছে না। পটুয়াখালীতে পায়রা সমুদ্র বন্দর ও 2টি তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয়েছে। রয়েছে বিসিক শিল্পনগরী। এছাড়া ইপিজেড নির্মাণেরও কাজ চলমান। অন্যদিকে সম্ভাবনার দুয়ার খুলেছিল পিরোজপুরেও। পদ্মা ও বেকুটিয়া সেতু চালু হওয়ায় শিল্প প্রতিষ্ঠান ও কলকারখানা গড়ে উঠবে এমন আশায় বুক বাঁধলেও এখন পর্যন্ত হয়নি নতুন কোনো প্রতিষ্ঠান। পায়রা পোর্ট এর সুফল ব্যবসায়ীরা নিতে পারছে না, শুধুমাত্র আমাদের যাতায়াত ব্যবস্থা দুরবস্থার কারণে। পটুয়াখালীতে মূলত কাঠামোগত অনেক উন্নয়নই হয়েছে, কিন্তু এখানে কোনো ধরনের ভারী শিল্প কারখানা নেই। এখানে যদি এটা থাকে তাহলে আমাদের বেকারত্ব মোটামুটি দূর হবে। এদিকে পদ্মা সেতু চালুতে ঝালকাঠি জেলা সদরের আলোচিত বাসন্ডা নদী পাড়ের বাজারে বিভিন্ন শিল্প কারখানা গড়ে ওঠার সম্ভাবনা দেখা দিলেও বাস্তবে ভিন্ন চিত্র। প্রায় অর্ধেক লবণ কারখানাই বন্ধ। নতুন ব্যবসা প্রতিষ্ঠান সৃষ্টি এবং পৃষ্ঠপোষকতার অভাবকে দায়ী করছেন স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিক কর্মচারীরা। পদ্মা সেতুই আমাদের কোনো কাজে আয় না, আর আমাদের ঝালকাঠি মোকাম নষ্ট হয়ে গেছে। লবণের মিল আসলে 25-30টা, ওখান থেকে বন্ধ হয়ে গেছে 10-15টা। ইন্ডাস্ট্রিয়াল কোনো কিছু আসে না এবং ব্যাংক ঋণেরও সমস্যা। আমাদের ব্যবসা বাণিজ্য এখন খুব তলানিতে চলতেছে। বরিশাল বিভাগের 6 জেলার 6টি বিসিক শিল্পনগরীতে 977টি প্লট রয়েছে। এখানে চালু আছে 338টি ইউনিট, এখনো খালি অর্ধেকেরও বেশি। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। মোবাইল ইন্টারনেটে বেঁধে দেয়া 40টি প্যাকেজ অফারের লিমিট তুলে নিল বিটিআরসি। এখন থেকে ঘন্টা হিসেবেও প্যাকেজ কিনতে পারবেন গ্রাহকরা। থাকছে গ্রাহক কেন্দ্রিক বিভিন্ন মেয়াদের প্যাকেজও। রোববার প্রতিষ্ঠানটির জারি করা নির্দেশিকায় এসব সুযোগ দেওয়া হয়েছে।
2023 সালের অক্টোবরের সবশেষ নির্দেশিকায় মোবাইল গ্রাহকদের 7 দিন, 30 দিন ও আনলিমিটেড মেয়াদে সর্বোচ্চ 40টি ডাটা প্যাকেজ অফারের সীমা বেঁধে দেয় বিটিআরসি, যা নিয়ে অসন্তোষ জানিয়ে আসছিল মোবাইল অপারেটররা। আপত্তির মুখে প্রায় 15 মাসের মাথায় ইন্টারনেট প্যাকেজ বিক্রির ক্ষেত্রে অপারেটরদের উপর থাকা শর্তগুলো শিথিল হলো। নতুন নির্দেশনায় অপারেটররা 3 ধরনের প্যাকেজ দিতে পারবে। নিয়মিত প্যাকেজগুলোর মেয়াদ সর্বনিম্ন 15 দিন, গ্রাহক কেন্দ্রিক বিশেষ প্যাকেজের মেয়াদ সর্বনিম্ন 3 দিন এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্যাকেজ সর্বনিম্ন 7 দিন মেয়াদি হবে। এই 3 প্যাকেজের বাইরেও গ্রাহকদের স্বার্থ এবং আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় অপারেটররা নিজস্ব পরিকল্পনা অনুযায়ী প্যাকেজ নির্ধারণ করতে পারবে। তারাও তাই ঘণ্টা ভিত্তিক এবং 1 থেকে 3 দিন মেয়াদি প্যাকেজ করার সুযোগ দিয়েছে বিটিআরসি। নির্দেশনা অনুযায়ী প্রতি ঘন্টায় সর্বোচ্চ 200 MB, 1 দিনের জন্য সর্বোচ্চ 3 GB, 2 দিনের জন্য সর্বোচ্চ 5 GB এবং 3 দিনের জন্য সর্বোচ্চ 8 GB প্যাকেজ দিতে পারবে অপারেটররা। গ্রাহক যেন তার সুবিধা অনুযায়ী প্যাকেজ নিতে পারে, সেজন্য ফ্লেক্সিবল প্ল্যান হিসেবেও একটি প্যাকেজ থাকবে। এছাড়া মেয়াদবিহীন প্যাকেজও থাকবে, তবে সেক্ষেত্রে সময়সীমা নির্ধারণ করে দিতে হবে। যে কোনো প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার একদিন আগে গ্রাহককে SMS এর মাধ্যমে সে বিষয়ে জানাতে হবে। কোনো ডাটা প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পর অব্যবহৃত ডাটা থেকে গেলে তা ক্যারি ফরওয়ার্ড হিসেবে ব্যবহার করা যাবে। অর্থাৎ মেয়াদ শেষ হওয়ার আগে যদি গ্রাহক একই প্যাকেজ আবার কেনে, তাহলে পরের প্যাকেজের অব্যবহৃত ডাটা ব্যবহার করতে পারবেন। নতুন নির্দেশনা অনুযায়ী রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত ঘন্টা মিনিট ভিত্তিক কোনো প্যাকেজ অফার করতে পারবে না মোবাইল অপারেটররা। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। নানা রঙের লাইট ও বৈচিত্র্যময় কারুকাজ খচিত পণ্যের পসরা সাজিয়ে রাখা তুর্কি স্টল যেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এক অন্যরকম আকর্ষণ। এসব বাহারি পণ্য দেখতে দর্শনার্থীরা ভিড় করলেও ক্রেতার সংখ্যা কম। চড়া দামের কারণে পছন্দের পণ্য কিনতে আগ্রহ হারাচ্ছেন তারা। আর দোকানিরা বলছেন, হাতে তৈরি বিদেশি পণ্যের উৎপাদন খরচ বেশি। রং বেরঙের লাইট, ঐতিহ্যময় ডিজাইনের ঘর সাজানোর সরঞ্জাম এবং চোখ ধাঁধানো কারুকার্যের ব্যাগ ও কার্পেট, সব মিলিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আকর্ষণীয় প্রাঙ্গণ যেন তুর্কি পণ্যের স্টলটি। মেলা এসেছে অথচ তুর্কি পণ্যের বাহারি দোকান নজর কাড়েনি এমন দর্শনার্থীর সংখ্যা খুব কম। দোকানিরা বলছেন, দর্শনার্থী সমাগম অনেক হলেও সেই তুলনায় বিক্রি অনেকটাই কম। লোক সংখ্যা বেশি দেখতেছে, সামান্য একটু বেচা কিনে হইতেছে। আর এটা দেশের তুর্কি পেমেন্টার সবাই এটার দিকে আকর্ষণ বেশি। ক্রেতা কম কিন্তু দর্শনার্থী বেশি। দর্শনার্থীরা বলছেন, বাহারি পণ্যে চোখ জোড়ালেও প্রায় প্রতিটি পণ্যের দামই নাগালের বাইরে, তাই ইচ্ছে থাকলেও কিনতে পারছেন না। যারা মিডল ফ্যামিলি তাদের জন্য কিন্তু হয়তো ঘুরে দেখার জন্য ঠিকঠাক, বাট কেনার জন্য কিন্তু বাজেটের একটু উপরে মনে হচ্ছে আমার। এটা দাম একটু আছে, একটু বেশি বেশি লাগতেছে। চড়া দাম সত্ত্বেও কেউ কেউ আবার প্রিয় মানুষকে উপহার দেওয়ার জন্য কিনে নিচ্ছেন পছন্দের পণ্যটি। আমি আমার ওয়াইফের জন্য একটা ভ্যানিটি ব্যাগ কিনেছি। আমার জন্য স্পেশাল কিছু ডিসকাউন্ট দিয়েছে, যেহেতু আমি 3টা লাইট কিনেছি। আমি বাসার জন্য কিছু জিনিস কিনবো। আমি ভাবছিলাম যে আমার আম্মুর জন্য কিছু গ্লাস কভার কিনি। বাণিজ্য মেলায় তুর্কি স্টল ছাড়াও আরও 6টি দেশের বিভিন্ন পণ্যের স্টল রয়েছে। সাদিক হাসান ইমন, সময় সংবাদ। দেখছেন ভোরের সময়। ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় জেঁকে বসেছে শীত। বেশি কষ্টে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। শীতের খবর জানাতে এই মুহূর্তে রাজশাহীতে আছেন রিপোর্টার শাহিন আলম এবং শেরপুরে আছেন শহীদুল ইসলাম হীরা। প্রথমেই সরাসরি যাচ্ছি শাহিনের কাছে। গত কয়েকদিনের তুলনায় আজকে রাজশাহীতে কুয়াশার আধিক্য কম, সেই সঙ্গে শীতও কিন্তু কিছুটা কম। আজকে সকাল 6টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.5 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় আবহাওয়া অফিস বলছে যে গত এক সপ্তাহে রাজশাহীতে প্রতিদিন গড়ে কিন্তু শীতের প্রকোপ বাড়ছিল, কিন্তু হঠাৎ করে গত 2-3 দিন থেকে শীতের আধিক্য কিছুটা কমে গেছে। তবে তারা আমাদেরকে জানিয়েছেন যে সামনের দিনগুলোতে শীত আবার পুনরায় বাড়ার সম্ভাবনা রয়েছে। মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ রাজশাহীর উপর দিয়ে বয়ে যাওয়ার আরও একবার সম্ভাবনা রয়েছে। যদি আজকের কথা বলি, যে আজকে
এই মুহূর্তে ভোরের আলো ভেদ করে এরই মধ্যে কিন্তু প্রকৃতিতে সূর্য উকি দিচ্ছে এবং কুয়াশা অন্যান্য দিনের তুলনায় একেবারেই কম বলা চলে। পাশাপাশি শীতের পরিমাণও কম। গতকালকেও আমরা দেখেছি যে রাজশাহীতে গত এক সপ্তাহে যে পরিমাণ শীতের প্রকোপ ছিল সেটি গতকালকেও কম ছিল, তারই ধারাবাহিকতায় আজকেও কম। তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে রাজশাহী বাংলাদেশের মধ্যে বরাবরই প্রতি বছর এই অঞ্চলে শীত বেশি পড়ে এবং শীতের পরিমাণ এতটাই বেশি থাকে যে এই সময়টিতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পায়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সহ রাজশাহী শহরের বিভিন্ন যে হাসপাতালগুলো রয়েছে সেখানে ঠান্ডাজনিত রোগীরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তারা ভর্তি হন। তাদের মধ্যে আমরা দেখি যে বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা এই তালিকায় বেশি থাকে। আমরা এখন যেই জায়গাটিতে অবস্থান করছি এটি হচ্ছে আমচত্বর। এই জায়গায় আমরা দেখছি যে গাড়ি যানবাহন রাস্তাঘাটে নির্বিঘ্নে চলাচল করছেন। শীত একেবারে নেই সেটি বলা যাবে না, তবে অন্যান্য দিনের তুলনায় আজকে শীতের প্রকোপ কিছুটা কম এবং অন্য সময় আমরা যেটি দেখি যে ঘন কুয়াশার সঙ্গে হিমেল বাতাস যুক্ত থাকে সেজন্য অনেকটা শীত বেশি অনুভূত হয়। আজকে তার কোনোটিই দেখছি না। কুয়াশা যেমন তুলনামূলক কম, তার পাশাপাশি কিন্তু আজকে প্রকৃতিতে হিমেল বাতাস সেটিও নেই। পাশাপাশি সকাল থেকেই সূর্য উকি দিচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি। স্থানীয় আবহাওয়া অফিসের সঙ্গে আমরা এই সময়গুলোতে বরাবরই যোগাযোগ রাখি। তারা আমাদেরকে জানিয়েছেন বর্তমানে এই কয়েকদিন শীতের প্রকোপ কম থাকলেও কিন্তু জানুয়ারির মাঝামাঝি বা শেষ সময়ের দিকে শীত আবার পুনরায় বাড়ার সম্ভাবনা রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে স্বস্তির বিষয় হচ্ছে এই সময়ের মধ্যে বৃষ্টিপাতের কিন্তু কোনো সম্ভাবনা নেই। শীতের এই সময়গুলোতে আসলে বেশি কষ্ট বা বেশি বিপাকের সময় পার করেন যারা হতদরিদ্র মানুষ রয়েছেন, তারা কিন্তু হচ্ছে একটু বেশি কষ্টের সময় পার করেন। তবে আমরা দেখেছি শহরের বিভিন্ন জায়গায় খড়কুটোতে আগুন জ্বালিয়ে তারা শীত নিবারণের চেষ্টা করছেন। শীতের আরও খবর জানতে আমরা চলে যাব শেরপুরে। সেখানে আছেন আমাদের সহকর্মী শহীদুল ইসলাম হীরা। গত রাত থেকে শেরপুরে কুয়াশার প্রকোপ কম থাকলেও উত্তরের হিমেল হাওয়ায় শেরপুরে শীত জেঁকে বসেছে। গত কয়েকদিন থেকে লক্ষ্য করা যাচ্ছে সকাল থেকে সূর্যের দেখা না মিললেও সকালের পর অর্থাৎ দুপুর থেকে কিছুটা সূর্যের দেখা মিলে, তবে বিকেল হওয়ার সাথে সাথে বিকেল হওয়ার পর থেকেই শেরপুরে শীতের প্রকোপ বাড়তে থাকে। আমরা লক্ষ্য করেছি শেরপুরে গত কয়েকদিন যাবৎ শীত বেশ জেঁকে বসেছে। এই শীতে সাধারণত আসলে রিক্সা চালক সহ দিনমজুর যারা আছেন তারা সাধারণত বেশি কষ্ট ভোগ করছেন এবং তাদের মানে খুব পেটের তাগিদে তাদেরকে সকাল সকাল অর্থাৎ ভোরেই নিজের বাড়ি থেকে বের হতে হয়। আমাকে বিভিন্ন শ্রমজীবী মানুষরা জানিয়েছেন তারা শুধুমাত্র কাজের সন্ধানে সকাল থেকে শীতকে উপেক্ষা করে কাজের সন্ধানে বের হন। একটা জিনিস লক্ষ্য করেছি আমরা, কৃষি শ্রমিক যারা রয়েছেন তারা আসলে এই শীতের মধ্যে ঠান্ডা পানিতে কাজ করতে হয় বলে তারা আসলে বেশ কষ্ট করে কাজ করেন। একটা জিনিস আপনাকে জানিয়ে রাখি, শেরপুরের 3টি উপজেলা শ্রীবর্দী, ঝিনাইগাতি এবং নালিতাবাড়ী উপজেলায় প্রায় 20,000 একরের বনভূমি রয়েছেন। সেই বনভূমি বা পাহাড়ি এলাকায় প্রায় 60,000-এর মতো ক্ষুদ্র নৃগোষ্ঠীর জাতিগোষ্ঠী বসবাস করেন। তারা আসলে যেহেতু পাহাড়ি এলাকায় বসবাস করেন তাদের শীতের প্রকোপটা অনেকটাই বেশি শহর এবং বন্দরের তুলনায়। একটা জিনিস আমি আপনাকে জানিয়ে রাখি, শেরপুর প্রশাসন থেকে যে পরিমাণ ত্রাণ হিসেবে
শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সেই পরিমাণ শীতবস্ত্র পাহাড়ি জনপদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের কাছে ঠিক মতো পৌঁছেনি বলে আমাদেরকে তারা অভিযোগ করেছেন। এখানকার খেটে খাওয়া মানুষ আমাদেরকে দাবি করেছেন, আমাদেরকে জানিয়েছেন তারা আসলে কিছু কিছু এলাকায় কম্বল বিতরণ করা হয়েছে সরকারি বা বেসরকারি ভাবে। বেসরকারি কোনো কিছু উদ্যোক্তা সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠনও কিছু কম্বল বিতরণ করেছেন, যা আসলে তুলনামূলক অপ্রতুল বলা যায়। এবং তারা আমাদেরকে জানিয়েছেন, খেটে খাওয়া মানুষ আমাদেরকে জানিয়েছেন যে তারা অনেকেই এই সরকারি বা বেসরকারি কম্বল তারা পাননি। তো এই শীতে তারা কিন্তু প্রচন্ড কষ্টে দিন রাত্রিপাত করছেন। একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, শেরপুরে কিন্তু কোনো আবহাওয়া অফিস নেই। আবহাওয়া অফিস না থাকার কারণে কিন্তু আমরা শেরপুরবাসী যারা আছি তারা কিন্তু আমরা আসলে আবহাওয়ার কোনো পূর্বাভাস পাই না, বা শীতের প্রকোপ কতটা, শীতের কি পরিমাণ শীত রয়েছে তা আমরা জানতে পারি না। একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, শেরপুরের হাসপাতালে আমি খোঁজ নিয়েছি। হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন বিশেষ করে শিশু এবং বৃদ্ধ লোকজন যারা রয়েছেন তারা শীতের প্রকোপে বেশ কষ্ট পাচ্ছেন এবং হাসপাতালে কিন্তু উপচে পড়া রোগীর ভিড় রয়েছে। তো শেরপুর থেকে শীত নিয়ে এ ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী এবং শেরপুরে। প্রতি বছর বরগুনার 15টি খোয়াঘাট থেকে কয়েক কোটি টাকা রাজস্ব আদায় করে সরকার, অথচ সব ঘাটে নেই যাত্রী ছাউনি, আবার কোথাও থাকলেও সেটি দখল হয়ে গেছে, এমনকি নেই কোনো শৌচাগার। এতে ক্ষুব্ধ যাত্রীরা। তবে শিগগিরই সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। 1,07,00,000 টাকায় ইজারা দেওয়া হয়েছে বরগুনার বড়ইতলা বাইনচটকি খেয়াঘাট। এ ঘাটের বাইনচটকি পাড়ের যাত্রী ছাউনির বেহাল দশা, আর বড়ইতলা পাড়ের যাত্রী ছাউনিটি বর্তমানে বেদখল। একই অবস্থা 1,53,00,000 টাকায় ইজারা দেয়া আমতলী পুরাকাটা খেয়াঘাটেরও। প্রতি বছর 15টি খেয়াঘাট ইজারা দেয় জেলা পরিষদ। এসব ঘাট থেকে ট্রলারে করে প্রতিদিন লক্ষাধিক মানুষ নদী পার হন। যাত্রীদের অভিযোগ, এ খাত থেকে সরকার প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব আদায় করলেও যাত্রীদের ন্যূনতম সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়নি। দুই পারি দুইটা যাত্রী ছাউনি আছে জেলা পরিষদ কর্তৃক নামে যাত্রী ছাউনি, কিন্তু এখানে ওই উপরে টিন নেই, সাইডে বেড়া নাই, কোনো কিছুই যাত্রীদের সুবিধার জন্য এখানে নেই এবং এ বিষয়ে অভিযোগ দেওয়ার পরেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। তবে শিগগিরই ঘাটগুলোতে যাত্রী সেবা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। এস্টিমেট করার পরে এগুলো আমরা আমাদের মিনিস্ট্রিতে পাঠাবো, মিনিস্ট্রি থেকে অনুমোদন আসলে আমরা শীঘ্রই এগুলো টেন্ডার দিয়ে কাজ শুরু করব। জেলা পরিষদের তথ্য মতে চলতি বছর বরগুনার খেয়াঘাটগুলো ইজারা দেওয়া হয়েছে 5,22,00,000 টাকায়। সাইফুল মিরাজ, সময়। সিন্ডিকেটের কাছে জিম্মি পটুয়াখালীর কৃষক। 40 কেজিতে মন হলেও বিক্রির সময় কৃষকের কাছ থেকে 48 কেজি ধান নিচ্ছেন ব্যবসায়ীরা। অভিযোগ উঠেছে ফড়িয়া সিন্ডিকেট দিনের পর দিন এভাবে চাষিদের ঠকালেও নেই কোনো প্রতিকার। তৌকিব পেদার ছবিতে শিকদার জাবির হোসেনের রিপোর্ট। 40 কেজিতে 1 মন। তবে পটুয়াখালীতে ধান বিক্রির সময় কৃষকের কাছ থেকে প্রতি মনে 48 কেজি করে নেওয়া হচ্ছে। কৃষকের অভিযোগ, শুধু ধান বিক্রির সময়ই প্রতি মনে 8 কেজি করে অতিরিক্ত দিতে হচ্ছে। 40 কেজিতে ধানের মন নেয়, কিন্তু এবছর যে দালালেরা 48 কেজিতে মন নিতে আছে, সেই জন্য আমরা প্রতারিত হচ্ছে। আমাদের ধান তো 40 কেজিতে মন হয়, এখন পাইকারি আমাকে 48 কেজি নেয়। আমরা কৃষকেরা ধানের ন্যায্য দাম পাই না। কৃষকের কাছ থেকে কেনার সময় প্রতি মনে 48 কেজি ধরা হলেও ফড়িয়া ব্যবসায়ীরা চাল, কল ও খুচরা বাজারে ঠিকই প্রতি মন বিক্রি করছে 40 কেজি হিসেবে। মিল মালিকরা জানান, দালাল সিন্ডিকেটের কাছে কৃষকের পাশাপাশি ঠকছে মিল মালিকরাও। মন ভাঙ্গে আমাদের 40 কেজি বস্তা সহ 41 করে আমাকে মিলে পৌঁছায় দেয়। আমরা মিল মালিকেরা 41 কেজি সালা সহ ধান আমরা কিনি। এমন কারসাজি ক্যামেরায় ধরা পড়ার পরও অস্বীকার করেন ধান ব্যবসায়ীরা। 41-40 হয়, কিনি আপনার 50, 100 মন, 10 মন, 20 মন। 1000 কিনলে 1050 বা 1100 বিক্রি করি। 1000 টাকা, 950 টাকা কেনা যায়,
তা আবার নিজেদের খরচায় আনতে হয়। এ নিয়ে কোনো সদুত্তর নেই সংশ্লিষ্ট বিভাগের কাছে। সকল নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া আছে, এই জন্য প্রয়োজনীয় মোবাইল কোর্টের আওতায় এনে এই যারা কৃষকদেরকে প্রতারিত করতে চাচ্ছে তাদের বিচারের আওতায় আনা হবে এবং সকল ক্ষেত্রেই আমরা চাচ্ছি যে 40 কেজিতে ধানের মন বিক্রি হোক। কৃষকের তথ্য মতে প্রতি কেজি ধান উৎপাদন করতে 30 টাকা খরচ হলেও সিন্ডিকেটের কাছে বিক্রি করতে হয় 25 টাকায়। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। পটুয়াখালীতে আমন ধানের বাম্পার ফলন হলেও হাসি নেই কৃষকের মুখে। সার, কীটনাশক সহ কৃষি উপকরণ ও শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ তোলাই কষ্টসাধ্য বলে দাবি তাদের। তবে ধানের দাম ঠিক রাখতে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। মোহাম্মদ মনির হোসেন বদলের পাঠানো তথ্য ও সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। মাঠ জুড়ে সোনালী ফসল, কেউ হাতে ধান কাটছে, কেউ বা কাটা ও মাড়াইয়ের জন্য ব্যবহার করছে আধুনিক প্রযুক্তি। আমন ধান উৎপাদনে সারা দেশে চতুর্থ স্থানে আছে পটুয়াখালী। প্রতি বছরের মতো চলতি মৌসুমেও জেলায় আমনের বাম্পার ফলন হয়েছে, তারপরও খুশি নন কৃষক। বর্তমান বাজারে প্রতি মন ধান বিক্রি হচ্ছে 1000 থেকে 1050 টাকায়। সার, কীটনাশক সহ কৃষি উপকরণ ও শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ায় ন্যায্য মূল্য মিলছে না বলে জানান চাষিরা। সারেও দাম বেশি, ওষুধের দাম বেশি, সব জিনিসই দাম বেশি, কিন্তু আমাদের ধানটায় দাম কম পাইতেছি, ন্যায্য দাম পাইতেছি না। সার ঔষধের দাম বেমালা, আমরা ন্যায্য দাম পাইতেছি না ধানের। সরকার যদি আমার কাছ থেকে সরাসরি কিনতে হলে আমরা মূল্যটা পাইতাম। সার ওষুধের যে দাম, বদলা খরচা এই দিয়া আমার কৃষকের কিছু থাকে না। তবে ডিলারদের দাবি ইউরিয়া সারের মূল্য বাড়লেও অন্য সার এবং কীটনাশকের দাম স্বাভাবিক আছে। আমরা সার, ওষুধ ওই মূল্য তালিকা অনুযায়ী আমরা বিক্রি করি। কীটনাশক তো বাইরে থেকে আসে, এজন্য ডলারের উপর ভিত্তি করে একটু বৃদ্ধি করা হয়েছে। ধানের দাম ঠিক রাখতে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। আমরা সম্মিলিতভাবে বাজারকে মনিটরিং করছি, যাতে কোনো তৃতীয় পক্ষ বা দালালরা এসে কৃষকদেরকে মূল্যের ক্ষেত্রে বঞ্চিত বা প্রতারিত করতে না পারে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে পটুয়াখালীতে আমনের উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8 লাখ মেট্রিক টন, যার বাজার মূল্য 2400 কোটি টাকা। সময় সংবাদ, পটুয়াখালী। বাজারে সবজির সরবরাহ বাড়ায় দাম ঠেকেছে তলানিতে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বগুড়ার মহাস্থান সবজির মোকামে আছেন সহকর্মী আব্দুল আওয়াল। সরাসরি যাচ্ছি তার কাছে। আওয়াল, বগুড়ায় আলো ফোটার সঙ্গে সঙ্গেই দেশের অন্যতম সবচাইতে বড় সবজির মোকাম মহাস্থান হাটে চাষিরা কিন্তু তাদের যে চাষাবাদের ফসলগুলো আছে সেগুলো নিয়ে আসতে শুরু করে। যেহেতু শীতের তীব্রতা বেড়েছে, এই জন্য সবজির যোগান গত 1 মাস ধরেই দেখেছি মহাস্থান হাটে একেবারেই সবজির যোগান ছিল একেবারেই বেশি। এই জন্য কিন্তু সবজির যে দামগুলো সেগুলো কিন্তু একেবারেই ক্রেতাদের নাগালের মধ্যে চলে এসেছে। বিশেষত নতুন যে আলু সেটি কিন্তু আজকে মহাস্থান হাটে কেজিতে পাইকারিতে মাত্র 25 টাকা দামে বিক্রি হচ্ছে। এছাড়াও যে কাঁচা মরিচ আছে সেই কাঁচা মরিচ বিক্রি হচ্ছে মাত্র 20 টাকা কেজি দামে। আর যেই বেগুন রয়েছে সেই বেগুনও মাত্র 25 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাশাপাশি বাঁধাকপি, ফুলকপিগুলো বিক্রি হচ্ছে মাত্র 3 থেকে 5 টাকা কেজিতে। কৃষকেরা বলছেন তাদের যে উৎপাদন খরচ, তাদের যেই খরচ হয়েছে চাষাবাদে, তার আর সিকিভাগও কিন্তু এই যে দাম তারা পাচ্ছে এতে করে উঠছে না, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং হাত বদলের সঙ্গে সঙ্গে এই যেই মহাস্থান পাইকারি বাজার রয়েছে, এই মহাস্থান পাইকারি সবজির বাজার থেকে কিন্তু শুধু বগুড়া বা উত্তরাঞ্চল নয়, দেশের অন্যান্য যে অঞ্চলগুলো রয়েছে ঢাকা, চট্টগ্রাম সহ বড় বড় যেই খুচরা বাজারগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আসলে সবজি সরবরাহ হয়ে থাকে। হাত বদলের সঙ্গে সঙ্গেই কিন্তু সিন্ডিকেটের কারণে এই যে দাম রয়েছে বগুড়ার মহাস্থান বাজারে তা কিন্তু কয়েক গুণে গিয়ে থেকে, অর্থাৎ মধ্যস্বত্ব ভোগী যারা আছে তারা কিন্তু বরাবরই লাভবান হচ্ছে এবং কৃষক যারা রয়েছেন, যারা দিনের পর দিন আসলে মাঠে হাড় খাটুনি দিয়েও আসলে তাদের যে ন্যায্য দামটুকু সেটি কিন্তু তারা পাচ্ছেন না, যার ফলে কিন্তু তারা বারে বারে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো
কৃষকরা যেমনটি বলছেন যে এই যে বাজার সিন্ডিকেট রয়েছে সেটি যদি সঠিকভাবে মনিটরিং করা যায় তাহলে কিন্তু দামের যেমন আসলে তারতম্য কমে আসবে, পাশাপাশি তাদের যে উৎপাদন খরচ, সার কীটনাশকের যেই অতিরিক্ত দাম রয়েছে সেটিও কিন্তু তারা নিয়ন্ত্রণে আনার জন্য ও সরকারের প্রতি দাবি জানিয়ে যাচ্ছে। এছাড়াও এই যে মহাস্থান হাট রয়েছে, এই মহাস্থান হাট থেকে কিন্তু প্রতিদিনই এই শীতের সময়ে 60 থেকে 70টি ট্রাকে 600 থেকে 700 মন করে আসলে সবজি এই যেই অন্যান্য অঞ্চলগুলো রয়েছে দেশের সেই জায়গাগুলোতে আসলে সরবরাহ হয়ে থাকে এবং এই যেই সবজির মোকাম সেখান থেকে কিন্তু দেশের যেই সবজির যে চাহিদা সেটির কিন্তু সিকিভাগি মিটে থাকে। তো বগুড়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। উৎসবকে সামনে রেখে ভারতের গুজরাটের আহমেদাবাদে ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়েছে। ভারতের পাশাপাশি এতে অংশ নেয় ইউক্রেন, দক্ষিণ কোরিয়া, ইংল্যান্ড ও কলম্বিয়ার প্রতিযোগীরা। আকাশে নানা আকার ও রঙের ঘুড়ি উড়ে বেড়ানোর এই দৃশ্যটি ভারতের গুজরাট রাজ্যের। স্থানীয় সময় শনিবার রাজ্যটির আহমেদাবাদ শহরের পশ্চিমাঞ্চলে আয়োজন করা হয় ঘুড়ি উৎসবের। মকর সংক্রান্তি উৎসবকে সামনে রেখে আয়োজিত ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতায় অংশ নিতে অনেকেই স্থানীয় বাসিন্দাদের ছাদ ভাড়া করেন। আহমেদাবাদের এই প্রতিযোগিতায় ইউক্রেন, দক্ষিণ কোরিয়া, ইংল্যান্ড ও কলম্বিয়া থেকে গিয়েও অনেকে অংশ নেন। পৌরাণিক চরিত্র, কার্টুন ও বিভিন্ন প্রাণীর আদলে তৈরি ঘুড়ি ওড়ান তারা। চেষ্টা করেন প্রতিযোগিতায় একে অপরকে হারানোর। I know that kite is very important in India. We love also kites, so that's why we want to join. दूसरे कल्चर्स के साथ बैठ के खाना पीना, उनके साथ घुलना मिलना बहुत अच्छा लगता है, इसीलिए ये वन टाइम एक्सपीरियंस है जो हर साल कोई मिस नहीं करना चाहता। প্রতি বছর 14 জানুয়ারি পালন করা হয় সনাতন ধর্মের জনপ্রিয় উৎসব মকর সংক্রান্তি। এই উৎসবকে সামনে রেখে প্রতি বছরই ঘুড়ি ওড়ানোর বিশেষ আয়োজন হয়ে থাকে আহমেদাবাদে। কাকুলি আখতার, সময় সংবাদ। গুঞ্জনই সত্যি হলো, বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড থেকে বাদ পড়লেন লিটন দাস। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সারপ্রাইজ প্যাকেজ ওয়ানডেতে এখনও ডেবিউ না হওয়া পারভেজ হোসেন ইমনকে শুধু ব্যাটসম্যান হিসেবে পাওয়া যাবে, তাই নেই সাকিব আল হাসান। বাদ পড়েছেন হাসান মাহমুদও। 4 পেসারের সঙ্গী 2 জেনুইন স্পিনার নাসুম আর রিশাদ। প্রধান নির্বাচকের দাবি, সম্ভাব্য সেরা দল নিয়েই মিনি বিশ্বকাপে খেলতে যাবে টাইগাররা। নামগুলো প্রত্যাশিত, তবুও উন্মুখ প্রতীক্ষা। প্রধান নির্বাচকের মুখ থেকেই আনুষ্ঠানিকভাবে শোনার অপেক্ষা। 15 সদস্যের দল একে একে ঘোষণা করলেন তিনি। এমডি নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, তানজিদ হাসান তামিম, সুমায়া সরকার, পারভেজ হোসেন ইমন, মুশফিকুর রহিম, এমডি তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, এমডি মেহেদি হাসান মিরাজ, জাকির আলী ইয়ানিক, এমডি রিশাদ হুসেন, নাসুম আহমেদ, এমডি তনজিম হাসান সাকিব, নাহিদ রানা, তাসকিন আহমেদ, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। বোলিংয়ে নিষেধাজ্ঞায় প্রত্যাশিতভাবে নাম কাটা গেছে সাকিবের। শুধু ব্যাটসম্যান হিসেবে তার চেয়ে পারভেজ হোসেন ইমনেই আস্থা লিপু হান্নান রাজ্জাকের নির্বাচক প্যানেলের। যদিও ইমনের এখনও ডেবিউই হয়নি ওয়ানডে ফরম্যাটে। বড় প্রশ্ন, চ্যাম্পিয়ন্স ট্রফির চাপ নিতে পারবেন তো ইমন? এই পাওয়ার প্লেতে অ্যাগ্রেশন, ইম্প্যাক্টফুল ব্যাটিং, সেই জিনিসটা তার মধ্যে আছে। সিলেকশন প্রসেসে সাকিব আল হাসানের অবস্থানটা ছিল একজন ব্যাটসম্যান হিসেবেই আমাদের কাছে, এবং আমাদের এই দলে আসলে টিম কম্বিনেশনটা সাজাতে গিয়ে শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে আমরা এই 15 জনে অ্যাকোমোডেট করতে পারিনি। 15 সদস্যের দলে নেই হাসান মাহমুদ ও শরীফুলও। মূলত পাকিস্তান ও আমিরাতের ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটের বিবেচনায় 4 পেসার স্কোয়াডে। টুর্নামেন্টটা এমন একটা উইকেটে খেলা হচ্ছে, একাধিক উইকেট, যেখানে খুব ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে খেলা হচ্ছে। গেল বিশ্বকাপে সহ অধিনায়ক থাকলেও এবার সেই পদটা ফাঁকাই রাখছে বিসিবি। দল নির্বাচন নিয়ে আলোচনা সমালোচনা থাকতেই পারে এবং সেটাই স্বাভাবিক। তবে প্রধান নির্বাচকের দাবি, বর্তমান সময়ের সম্ভাব্য সেরা স্কোয়াডটাকেই তারা বেছে নিয়েছেন। গাজী আশরাফ হোসেন লিপুর প্রায় মিনিট 40-এর সংবাদ সম্মেলনে ঘুরে ফিরে এসেছে সাকিব আর লিটন দাসের না থাকা ইস্যু। তবুও সব ছাপিয়ে এই দলটাকেই সমর্থনের আহ্বান তার। মাহবুব রিমন, সময় সংবাদ, সেরাই বাংলা জাতীয় ক্রিকেট। এই ছিল ভোরের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।